ইভেন্ট ক্লিক, হ্যাঁ এখান থেকে HTML ফাইলটা আমি নেই, এটা দিব হচ্ছে এখানে একটা বাটন নিলাম, বাটনের মধ্যে বলতে হবে অন ক্লিক, মানে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, অন ক্লিক এর একটা ইভেন্ট বা ফাংশন। এর মধ্যে হচ্ছে অ্যালার্ট একটা মেসেজ আমি দিয়ে দেবো, এই যে অ্যালার্ট যেটা দেখায় দেখছিলেন অ্যালার্ট, এর মধ্যে অ্যালার্টের মধ্যে বলে দেব যে do you want to exit, এরকম অনেক সময় দেখে না, এই কাজটাই বাটন তৈরি করলাম, বাটনে তো কোনো নাম দিলাম না, বাটনে একটা নাম দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে অনেক লিখে ক্লিক, বাটনের নাম দিই যার কারণে বাটনটা দেখাবে না, জাস্ট সামান্য দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে বলে দিলাম যে সেন্ড অথবা সাবমিট বললাম, হ্যাঁ রিফ্রেশ করি, সাবমিটে ক্লিক করেন, এই যে এরকম একটা অ্যালার্ট বক্স আসছে, হ্যাঁ এই যে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অন ক্লিক, ক্লিক করলে কি ঘটনা ঘটে, একটার উপরে ক্লিক করলে কি ঘটনা ঘটে, এটাকে ইভেন্ট বা আপনার অ্যাকশন লিসেনার অথবা বলে ফাংশনও বলে। এখন এই কাজটা যদি আমরা আমাদের তৈরিকৃত একটা ফাংশনের মাধ্যমে কাজ করি, তাহলে সেই কাজটা কিভাবে করতে হবে, আমাদের তৈরিকৃত ফাংশন, হ্যাঁ আমরা নিজেরা একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশন তৈরি করে সেটা আমরা আমাদের মতো করে দেখাবো। ওকে, তাহলে চলেন দেখি, এটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট করে রেখে আমি আবারও বাটন নিব, অন ক্লিক, অন ক্লিকের মধ্যে এই কাজটা আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে করতে পারি, হ্যাঁ এই বাটনের কাজটা আমরা একটা ফাংশন নিব, সেই ফাংশনের মধ্যে কিভাবে করতে পারি সেটা দেখবো এখন বেসিক্যালি। তো এখন আমরা বাটন নিব, বাটনের নাম দিব, সাপোজ নাম দিলাম সেন্ড, ওকে তারপরে বাটনের হচ্ছে অন ক্লিক, ওই যে অন ক্লিক লিসেনারটা দিতে হবে। আমি একটা ফাংশন তৈরি করলাম, যদি ফাংশনটা তৈরি করিনি এখন, এখানে ফাংশনের নামটা জাস্ট কল করলাম, আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফাংশন তৈরি করে কল করলে তখন যেখানে কল করো সেখানে তার কাজ হয়। ওকে সাপোজ দুটো ফাংশন তৈরি করলাম, মাই ফাংশন 2, এবং এখানে কল করতে গেলে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিতে হবে, এটা আমরা জানি। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে ফাংশন 3 ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখানে আমরা এটার নাম চেঞ্জ করে দিই, সাপোজ সাবমিট দিলাম, আর এর নাম সাপোজ হচ্ছে আমরা এখানে হচ্ছে ধরেন রেজিস্টার দেই, রেজিস্টার দিলাম, কোনো নাম আমরা দিতে পারি, সেটা সমস্যা না। ওটা আমি চাচ্ছি যে এখন একটা ফাংশনের মাধ্যমে আমরা কাজটা করবো, ফাংশনের ব্যবহারটা আমরা আবারও দেখতেছি এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়। তাহলে কি করব, তাহলে হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো, ওই যে নামে ফাংশন তৈরি করছে সেরকম একটা ফাংশন আমাকে ডিক্লেয়ার করতে হবে, এবং সেটা ডেফিনেটলি ক্লিপ ট্যাগের মধ্যে, হ্যাঁ ওকে। তারপরে ফাংশন ডিক্লেয়ার করেন ab1 ctin ফাংশন, ফাংশনের নাম দেন ওই যে নামটা দিয়েছেন শুভ, সেটাই মাই ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখানে আমরা ওই অ্যালার্টটা এখানে দিই, অ্যালার্টের মধ্যে বলে দিলাম ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, ওকে এটা আমরা দিই। এখন রিফ্রেশ করি, তিনটা বাটন আমাদের, তাই না? সাবমিটে ক্লিক করলে কাজ হবে না, রেজিস্টার বাটনে ক্লিক করলেও কাজ হবে না, সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের এখানে কাজ হবে আমরা জানি, কিন্তু কাজ হয় নাই। আচ্ছা, অ্যালার্ট মাই ফাংশন, সেন্ড মাই ফাংশন, মাই ফাংশনের মধ্যে আমরা কল করছি, তাই তো? হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট
না স্যার সেকেন্ড ব্র্যাকেট দেন না মনে করছিলাম সেকেন্ড ব্র্যাকেট তো দিছেন স্যার এই যে ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট আগে কাজ করলাম সরাসরি আমরা অন ক্লিকের মধ্যে দিয়ে দিলাম। আসলে অন ক্লিকের মধ্যে তো আপনি দিবেন না, আপনার প্রফেশনাল কাজ তো ফাংশন ইউজ করে করবেন, তো ফাংশনের মধ্যে এটা রাখলে আছে হয়ে যায়। এই কাজটা যদি আমরা ধরেন আরো দুইটা ফাংশন নিলাম, দুইটা ফাংশন নিয়ে এখানে আমরা যদি বলে দিই ফাংশন টু, এখানে বলে দিলাম ফাংশন, এখানে বলছে যে এক্সিট টু এক্সিট। তাহলে বাটনে ক্লিক করলে আমাদের এভাবে ফাংশন। এখন আমরা এখানে তো অ্যালার্ট মেসেজে দেখতেছি, আমরা যদি চাই যে অ্যালার্ট মেসেজে না দেখে সেটা আমরা কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে দেখবো, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফের মধ্যে দেখবো, তাহলে কি করতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে। তাহলে প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ কোথায় নেবো, এইচটিএমএল ট্যাগের মধ্যে দেবো। তো তাহলে সেটা নেই, একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নিয়ে সেই প্যারাগ্রাফের একটা আইডি নেব, অথবা H2 এর মধ্যে দেই তাতেও সমস্যা নাই, H2 বা H1 দেন কোনো সমস্যা নাই। তাহলে এর একটা আইডি দেন মাই H1, এটা দিলাম আইডি। ওকে, এরপরে এখন এখানে আসেন, এখানে তাহলে আমাদেরকে আর একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। সাপোজ আমি এখানে হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন কন্ট্রোল ডি মাই ফাংশন 4, মাই ফাংশন 4 নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এটার নাম দিলাম হচ্ছে ক্লিক। এখন মাই ফাংশন 4 নামে একটা ফাংশন তৈরি করি, মাই ফাংশন 4 ভার আমরা একটা কাজ করতে পারি। এখন মাই ফাংশন 4 এর মধ্যে কি করব, প্রথমত আমাদেরকে এই প্যারাগ্রাফের মধ্যে যেহেতু আমরা ওই লেখাটা বসাবো, ক্লিক করলে যে লেখাটাই হোক না কেন সেই লেখাটা প্যারাগ্রাফের মধ্যে বসবে, এবং অন ক্লিক বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করলে তারপরে হচ্ছে এই কাজটা ঘটবে। হ্যাঁ, এই বাটনে যখন ক্লিক করব, ক্লিক বাটনে যখন ক্লিক করব তখন এই কাজটা ঘটবে। কি কাজ ঘটবে সেই কাজটা আমি এর মধ্যে লিখবো। তাহলে আমাকে এবং কি বসবে, কোথায় লেখা, একটা লেখা বসবে, কোথায় বসবে, ওই আমার প্যারাগ্রাফের মধ্যে বসবে বা আমার H2 এর মধ্যে বসবে। তো এই কারণে H2 টাকে আমার সিলেক্ট করে নিতে হবে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কুইরি সিলেক্টর দিয়ে আমরা আইডি, তারপর হচ্ছে ক্লাস এবং হচ্ছে ট্যাগ তিনটার মাধ্যমে আমরা করতে পারি। তো আইডি যেহেতু দিয়েছি তাহলে কি দিতে হবে, আমাকে আইডি দিয়েছি তো তাহলে হ্যাশ দিতে হবে। তাহলে আমি এখানে আগে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর এখানে আমাকে ডাবল কোটেশন দিয়ে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন দিয়ে ওখানে কি নাম দিয়েছি, মাই H1, তাহলে কি হলো, আমরা এই এটাকে এই কুয়েরি সিলেক্টরের মাধ্যমে আমরা এই ইয়েটাকে কি বলে H1 টাকে বা H2 টাকে পেলাম। এখন এটা পেয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ধরেন মাই ডাটা ইকুয়াল এই ডকুমেন্ট ডট গেট রাইট এর উপরে আমরা সিলেক্ট করলাম। এখন মাই ডাটা ডট লিখে দিব এখানে, আর
ইয়ার মধ্যে তার কি বলে যে অ্যালার্টের মধ্যে না লিখে দেব মাই ডাটা ডট inner html you have clicked on my clicked on কি ওটা it's a click button এতটুকু নাম করে তাহলে এটা হচ্ছে মাই p1 এটাকে সিলেক্ট করলাম আর এই বাটনে ক্লিক করার কারণে কাজটা ঘটবে এবং সেটা বাটনের মধ্যে আমরা কল করে রাখছি এই ফাংশনটা তাই না এখন আমরা এটাকে যদি একটু এক্সিকিউট করি আমি আগে যেগুলো আছে এগুলাকে কমেন্ট করে দিচ্ছি দরকার নেই আমি শুধু ক্লিক বাটনটাই থাকবে তাই না ক্লিকে ক্লিক করব ক্লিকে ক্লিক করলে হচ্ছে না ভেরিয়েবল my data final html ক্লিক করব স্যার হ্যাঁ স্যার 29 নম্বর লাইনে ওই মাই ফাংশন 4 এর সামনে একটা প্রথম ব্র্যাকেট পড়বে ফার্স্ট ব্র্যাকেট দেই নাই আমি তার মানে তোমার একটা ফাংশনই হয় নাই সেভ করে নেয় নাকি এবার সবকিছু ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন তার মানে আমরা কি করলাম প্রথমে হচ্ছে ফাংশন 4 মাই ফাংশন 4 এর মধ্যে হচ্ছে আমরা ওই কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা যেটার মধ্যে ডাটাটা বসাবো সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হচ্ছে আমরা ইনার HTML এর মাধ্যমে ওখানে ডাটাটা বসিয়ে দিলাম এই যে আর ক্লিকটা হবে হচ্ছে আমরা ওই মাই ক্লিক বাটনে যদি ক্লিক করি তখন আবার এই ফাংশনটাকে কল করলাম মানে ক্লিক বাটনে ক্লিক করলে এই বাটনে ক্লিক করলে তখন এই ফাংশনটা কল হবে মানে এখানে কল করা আছে আর এই ফাংশনের মধ্যে যে কাজটা করা আছে সেই কাজটা এখানে করবে এটাই বলছিলাম আপনাদেরকে যে ফাংশনের মাধ্যমে আমরা কোডকে মানে কমাতে পারি অনেকগুলো কোড আমাদের কমে যায় কোডগুলোকে রিইউজ করতে পারি যেখানে যেখানে ফাংশনকে কল করো সেখানেই কাজটা ঘটবে এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু দেখব সেটা হচ্ছে আমরা ফর্ম ভ্যালিডেশনটা দেখব পরে তার আগে আমরা একটা কাজ করব আমরা একটা ইমেজ স্লাইডার তৈরি করব হ্যাঁ ইমেজ স্লাইডার কিভাবে তৈরি করে তো সেই ইমেজ স্লাইডারটা আমরা এখন তৈরি করব তাহলে আমরা এইটাকে রেখে দেই ফরওয়ার্ড স্ল্যাশ আমরা যখন কোন একটা বাটনে ক্লিক করব একটা ইমেজ আসবে আর একটা বাটনে ক্লিক করব আর একটা ইমেজ আসবে এরকম ইমেজ স্লাইডার তৈরি করব তো এইজন্যও আমাদেরকে প্রথমত আগে দুইটা বাটন নিতে হবে হ্যাঁ দুইটা বাটন নিতে হবে আর একটা ইমেজ ট্যাগ নিতে হবে যার মধ্যে ইমেজগুলো এসে বসবে তাহলে আমরা প্রথমে দুইটা বাটন নেই ওই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে তার বাটন হবে না বাটন হবে হচ্ছে এইখানে এগুলো বাটন আগে আছে না হ্যাঁ আগে আছে যেগুলা বাটন থাক এগুলো রেখে দিই এগুলো রেখে দিলাম ওকে
বাটন, এখানে আমি একটা বাটনের নাম দিতে পারি, ধরেন নেক্সট বাটন। নেক্সটে ক্লিক করবে, পরের ইমেজটা দেখাবে, প্রিভিয়াসে ক্লিক করবে, তারপরে ইমেজটা দেখাবে, ঠিক আছে? অথবা এখানে আমি প্রিভিয়াস দিতে পারি, আগে প্রথমে প্রিভিয়াস থাকবে, প্রিভিয়াস দিতে পারি। প্রিভিয়াস, তারপর হচ্ছে নেক্সট বাটন আমি দিলাম। এর মাঝখানে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করব, আইএমজি ট্যাগ ব্যবহার করব। এই আইএমজি ট্যাগের মধ্যে হচ্ছে আমি প্রথমত একটা ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ? তাহলে ইমেজ নিয়ে আসার জন্য আমার এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে, ইমেজেস নামে একটা, সরি ফাইল না, ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করি, তাহলে জিনিসটা সহজ হয়, হ্যাঁ? ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন কোন একটা ইমেজ আমি নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি, আমি আমার ইমেজ আছে, কিছু ইমেজ নিয়ে আসি। সাপোজ এখান থেকে আমি 3টা ইমেজ ওখানে নিয়ে যাচ্ছি, ইমেজ ফোল্ডারে 3টা ইমেজ, 3টা এখানে আমার এক কোয়ালিটি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ধরেন 8টা বিএসএম নিয়ে গেলাম, 37, 34, ওকে। তাহলে আমাদের এর মধ্যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, সেই ফোল্ডার ছোট করে দিয়ে রাখি, 2টা ইমেজের নাম একটু বড় আছে, রাখবো। এখানে আমি ইমেজগুলো রাখি, এখানে দিব হচ্ছে CF38, আর এখানে বলবো হচ্ছে CF37, ওকে। তাহলে এখন আমি প্রথমত একটা ইমেজ বসিয়ে দিব, ইমেজ সোর্সের মধ্যে আমার ফোল্ডারের নাম কি ইমেজেস, হ্যাঁ, ইমেজেস / তারপরে হচ্ছে আমার ইমেজটা, প্রথম ইমেজটা বসিয়ে দেব, ওকে। এবং এর একটা স্পেসিফিক হাইট উইডথ আমি বসিয়ে দিতে পারি, হাইট ধরেন 200 দিলাম, উইডথও 200 দিলাম। এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখেন আমার একটা ইমেজ আসছে। এখন আমি চাচ্ছি যে নেক্সটে যখন ইমেজে ক্লিক করব, তারপরে ওই যে আরো 2টা ইমেজে দেখলেন সেটা আসবে, প্রিভিয়াসে যখন ক্লিক করব তারপরে আরেকটা ইমেজ সেটা আসবে, মানে নেক্সট ক্লিক করবে, একটা একটা করে আসতে থাকবে, আবার শেষ হয়ে যাবে, তারপরে আবার শুরু থেকে আসবে, অথবা প্রিভিয়াস ক্লিক করলে এর আগে যে ইমেজগুলো আছে সেটা আসবে, এইভাবে আর কি প্রিভিয়াস আর নেক্সট হবে। তো এইটার কাজটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমাদের কিছু লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ, লজিক। তার মানে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাকে 3টা ইমেজ আগে রাখতে হবে, এখানে আগে 3টা ইমেজ রাখতে হবে। তার মানে 3টা ইমেজ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এখন সমস্যা হচ্ছে যে আমরা জানি যে ভেরিয়েবলের মধ্যে আমি চাইলে 3টা ইমেজ একসাথে রাখতে পারবো না। আমরা জানি যে একটা নরমাল একটা ভেরিয়েবলের মধ্যে এট এ টাইমে আমরা একাধিক ভ্যালু রাখতে পারি না। তাহলে কার মধ্যে রাখতে পারি? এর মধ্যে হচ্ছে এট এ টাইমে আমরা 3টা বা একাধিক ভ্যালু রাখতে পারি, তাই তো? তাহলে আমাদেরকে একটা অ্যারে তৈরি করতে হবে। আর অ্যারে গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে অ্যারে তৈরি করতে হয়। তাহলে আমি একটা অ্যারে তৈরি করে, সাপোজ আমি অ্যারের নাম দিলাম হচ্ছে ফটোস বা ইমেজেস, নাম দিলেই হয়েছে, সমস্যা নেই। আর অ্যারে কিভাবে দিতে হবে, অ্যারের জন্য আমাকে থার্ড ব্র্যাকেট এভাবে দিলেই হবে। এখন হচ্ছে আমি
তিনটা ইমেজকে আমি এখানে রাখবো নিব। তাহলে ইমেজগুলো আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজ, এই ইমেজটা নিলাম, তারপরে কমা দিয়ে আবারও আরেকটা ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে সিএফ কি যেন ছিল, সিএফ 37 ছিল, ওকে ফাইন, ডট জেপিজি কমা, তারপরে হচ্ছে ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে 30 সিএফ 38 এটা ছিল ডট জেপিজি। ওকে, তাহলে তিনটা ইমেজ হচ্ছে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, দ্যাট মিন্স একটা অ্যারের মধ্যে রাখলাম। তাহলে এখন এটা একটু বলেন যে এটা হচ্ছে আমার কত নাম্বার পজিশন, কেউ একটু বলেন। 0 নাম্বার পজিশন বা 0 নাম্বার ইন্ডেক্স, তাই তো? এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স। আমরা অ্যারের ইন্ডেক্স গুলো দেখেছিলাম গত ক্লাসে। এখন আমরা এই ইমেজগুলোকে আমরা হচ্ছে আমরা কোন একটা ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা করব। এখন এই ইমেজগুলোকে আমরা একটা একটা করে নেক্সট করব, করে আমরা হচ্ছে ওই ইমেজ ট্যাগের মধ্যে বসাবো, যেখানে আমি ইনিশিয়ালি একটা ইমেজ রেখে দিয়েছি এখানে। তো প্রতিবারই আমি হচ্ছে এই ইমেজ ট্যাগের মধ্যে সেই ইমেজগুলোকে একটা সরাসরি দেখাচ্ছে, কিন্তু এরপরে যে নেক্সট করব ইমেজগুলো করবে কি এসে এই ইমেজ ট্যাগের মধ্যে বসবে। তো এখন ইমেজ ট্যাগের মধ্যে যদি বসে তাহলে ইমেজ ট্যাগকে আমার পেতে হবে। হ্যাঁ, ইমেজ ট্যাগটাকে আমার পেতে হবে। তো ইমেজ ট্যাগটাকে আমি পাওয়ার জন্য আমি হচ্ছে ট্যাগ দিয়ে আইডি ধরে করতে পারি, তারপর হচ্ছে ক্লাস ধরে করতে পারি, অথবা আমরা গত ক্লাসে দেখছিলাম যে কুয়েরি সিলেক্টর, এটার মাধ্যমে আমরা ট্যাগ দিয়েও করতে পারি, ইমেজ ট্যাগকে ধরেও করতে পারি। তাহলে চলেন সেটা করি। তাহলে আমি এখন এভাবে বলি ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, এর মাধ্যমে হচ্ছে আমরা আইএমজি ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই, var ইমেজ ট্যাগ, এই নামই দেই, সেম নাম দেই, মনে রাখতে সুবিধা হবে। তার মানে হচ্ছে আমরা ইমেজ ট্যাগকে সিলেক্ট করলাম। কোন ইমেজ ট্যাগকে সিলেক্ট করলাম? ওই যে উপরে যে ইমেজ ট্যাগ, যেটার মধ্যে প্রথম অবস্থা একটা ইমেজ আসছে, সেটাকে সিলেক্ট করলাম। এখন ইমেজগুলো নিয়ে আমরা ওটার মধ্যে বসাবো। ওকে, এখন এই যে নিব, প্রথমে ক্লিক করলে এটা আসবে, প্রথম অবস্থায় একটা আসবে, ঠিক আছে। তারপরে এটা আসবে, এটা প্রিভিয়াসে ক্লিক করে এটা থেকে এটা যাবে, এই যে হচ্ছে এই পজিশন অনুযায়ী যাচ্ছে, এগুলো একটা পজিশন। এই পজিশনটাকে কেনার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, কাউন্ট, যে কোনো নাম দিতে পারেন, কাউন্ট 0। তাহলে 0 অবস্থায় কি করবে সে? 0 অবস্থায় প্রথম ইমেজটা দেখাবে। ওকে, এখন আমরা একটা ফাংশন তৈরি করি, যে ফাংশনটাকে আমরা এখানে এই যে বাটনের মধ্যে আমরা এখানে একটা ফাংশন তৈরি করব। ফাংশন তৈরি করে বাটনে ক্লিক করবে, তখন এই ফাংশনটা কল হবে। ফাংশন তৈরি করি, অন ক্লিকের মধ্যে আমরা মাই প্রিভিয়াস দেই বা মাই প্রিভিয়াস দেই, কোনো সমস্যা নাই। প্রিভিয়াস দিলাম, ফাংশন শুরু শেষ, তারপরে হচ্ছে এখানেও দিলাম অন ক্লিক মাই নেক্সট, ফাংশন শুরু শেষ। এখন এখানে এই নামে আমার একটা ফাংশন তৈরি করতে হবে, তৈরি করি। তাহলে প্রথমে নেক্সটের কাজটাই করি, নেক্সটে ক্লিক করলে নেক্সটে যাবে। তাহলে ফাংশন আমরা মাই কি দিলাম, ফাংশনের নাম নেক্সট, এই নামে ফাংশন তৈরি করি। ফাংশন তৈরি করে এখন ওই যে নেক্সটে ক্লিক করলে একটার পরে একটা ইন্ডেক্স ধরে যাবে, আর আমরা এখানে কাউন্টের মান দিয়ে রাখছি 0। তাহলে এখানে আমরা কাউন্টকে যদি প্লাস প্লাস করি, যখনই ক্লিক করবে তখনই তারপরে ইন্ডেক্সে যাবে। এখানে প্রথমে ক্লিক করে মানে প্রথম অবস্থাতে এটা আসবে, তারপরে এবার এটা আসবে, তারপরে এবার এটা আসবে। যখনই এই মাই বাটনে ক্লিক করবে, ওই ওয়ান ক্লিক মেথডের মধ্যে থেকে যখন মাই বাটনে ক্লিক করবে, তখন এই কাউন্টের মানটা এক এক করে বাড়বে। তার মানে এই ইন্ডেক্সের পজিশন এই দিক থেকে বাড়তেছে, আর পরের ইমেজগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে। তাহলে এখন কোনো কারণে ধরেন এইভাবে ক্লিক করলো, ক্লিক করে একটা একটা করে যে আসলো, এখানে একটা একটা করে আসবে, এখনো আসার কাজ শেষ হয়নি আমার। এখন সাপোজ আপনার একটা দুইটা
তিনটা ইমেজ আসলো, এরপরে যদি কেউ নেক্সট বাটনে ক্লিক করে তখন কি হবে? তখন তো আবার শুরু থেকে আসবে, এটাই তো লজিক। হ্যাঁ, নেক্সটে যখন কোনো ইমেজ নাই তারপরেও যদি কেউ নেক্সট বাটনে ক্লিক করে তখন প্রথম থেকে আসবে। যার কারণে আমাকে এখানে একটা লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যে যদি আমাদের যা ইমেজ আছে, সাপোজ আমাদের ইমেজ আছে 3টা অথবা আমাদের ইয়ার লেন্থ আছে 2টা, এই লেন্থের সাইজ যখন বেশি হয়ে যাবে তখন ইমেজটা আবার প্রথম থেকে দেখাবে, তখন কাউন্টটাকে আমাকে 0 করে দিতে হবে। এই কারণে আমরা এখন এই ফাংশনের মধ্যে একটা ইফ ব্যবহার করব। ইফ কাউন্ট গ্রেটার দেন or equal ওই যে ফটোস, এই যে অ্যারে, এই অ্যারের তুলনায় যদি বেশি হয় তখন হচ্ছে অ্যারে ডট লেন্থ মানে এর তুলনায় যদি বেশি হয়ে যায় তখন কি করবে? তখন আবারও ঘুরে কাউন্টের মান যাই ছিল সেটা থেকে 0 করে ফেলবে। ওকে, 0 করে ফেলে এখন হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে বসাবে। আমরা কোন ইমেজ ট্যাগ নিছি? এই যে ইমেজটাকে আমরা একটা ইমেজ ট্যাগ ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখন আমি এই ইমেজ ট্যাগটার মধ্যে বলে দিব ডট সোর্স এসআরসি বলা মানে এর মধ্যে আমার ইমেজটা এসে বসবে। আর ইমেজটা বসবে ওই ফটোজের ইমেজ বসবে। হ্যাঁ, ফটোজের ইমেজ বসবে। তাহলে আমাকে এখানে ওই ফটোজ অ্যারেটা দিতে হবে, অ্যারে দিয়ে তার মধ্যে হচ্ছে কাউন্টটাকে বসিয়ে দিতে হবে। তাহলে কাউন্টের মান যাই হোক সেটাই ওই ফটোজের মাধ্যমে এই ইমেজ ট্যাগের মধ্যে বসে যাবে। ওকে, আর যদি সে ওই কাজটা না করে, ধরেন নেক্সট এর পরেও আবার ক্লিক না করে, তাহলে নরমাল যে অবস্থাটা সেটাই হবে। ইমেজের যে মান থাকে, কাউন্টের যে মান থাকে, সেই কাউন্টের মান দিয়ে ইমেজ বসবে। তাহলে আমরা এলস এর মধ্যে বলে দিব এলস, এখানে এসে বলে দিব যে ইমেজ ট্যাগ ডট এসআরসি ফটোস, এর মধ্যে বলে দেব হচ্ছে কাউন্ট। তাহলে আমার নেক্সট বাটনের কাজ শেষ হলো মোটামুটি। আমি একটু রিফ্রেশ করে দেখি। আসতেছে, এই দেখেন, এই যে আসতেছে, একটা একটা করে আসতেছে। নেক্সটে ক্লিক করলে আমার একটা একটা করে ইমেজ আসতেছে। প্রথমে এটা ক্লিক করলাম, তারপর এটা ক্লিক করলাম, তারপর এটা ক্লিক করলাম। এইভাবে আমার ইমেজগুলা নেক্সট বাটনে ক্লিক করলে আসতেছে। ওকে, এখন আসেন প্রিভিয়াস বাটনে যদি ক্লিক করে, সাপোজ আপনার প্রথমে আমি আবার একটু রান করি। এটা প্রথম নাম্বার মানে 0 নাম্বার ইন্ডেক্সের ইমেজ, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সের ইমেজ। তার মানে এরপরে আর ইমেজ নাই, তাই তো? আমরা নেক্সটে ক্লিক করলে আবারও 0 থেকে আসতেছি, সেটা আমরা জানি। এখন এখন প্রিভিয়াসে যখন ক্লিক করবে, এটা যদি 2 নাম্বার ইন্ডেক্স হয় তাহলে এখন কি 1 নাম্বার ইন্ডেক্সে আসবে প্রিভিয়াসে ক্লিক করলে। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার ক্লিক করলে আবার 0 নাম্বার ইন্ডেক্সে আসবে। তার মানে যখন প্রিভিয়াস বাটনে ক্লিক করবে, ইন্ডেক্সের যে পজিশন আছে সেখান থেকে কমতে থাকবে, এখানে আর বাড়বে না, কমতে থাকবে এক এক করে। সেটার জন্যই মূলত আমাদেরকে হচ্ছে ওই কাউন্টের মানটা এখন কমাতে হবে। তো সেটা করি আমরা। আমাদের ফাংশনের নামটা কি দিয়েছিলাম? মাই প্রিভিয়াস। এটাকে কপি করে নিয়ে যাই, মাই প্রিভিয়াস কে কপি করে নিয়ে, সরি ফাংশন, এটাকে কপি পেস্ট করে দিলাম, তারপরে শুরু শেষ। এরপর হচ্ছে এর মধ্যে আমরা এখন কাউন্টের মানটাকে আমরা এক এক করে কমাতে থাকবো যখন প্রিভিয়াসে ক্লিক করবে। এখন ধরেন প্রিভিয়াসে ক্লিক করে এক এক করে কমতে কমতে 0 নাম্বার পজিশনে গেল, তখন কি হবে? তখন যাতে আবার শেষ থেকে দেখায়, সেটার জন্য আমরা আবার এখানে একটা ইফ লজিক দেব। এখানে বলে দিব কাউন্ট যদি 0 এর চেয়েও কম হয়, তার মানে 0 এর চেয়েও কম হয়, 0 করে, তখন কি হবে? তখন একটা ঘটনা ঘটবে। তখন কি ঘটনা ঘটবে? তখন ঘটনা ঘটবে হচ্ছে ফটোস ডট লেন্থ মাইনাস, মানে যেটা লেন্থ ছিল আর যে লেন্থে ছিল তার আগেরটাতে নিয়ে এসে দেবে। ওকে, দিয়ে সে একটা কাউন্টের মধ্যে রাখবে, কাউন্টের মধ্যে আবার রাখবে। ওকে, এটা শেষ হয়ে গেল। এখন যাই রাখবে কাউন্টের মধ্যে, এই কাউন্টটাকে আমরা আবার ইমেজ ট্যাগের মধ্যে বসিয়ে দেব। ইমেজ ট্যাগ ডট এসআরসি, এসআরসি এর মধ্যে হচ্ছে আমরা
photos আর যদি সেটা না করে নরমাল অবস্থায় ইমেজ যতক্ষণ আছে এইভাবে এলস এর মধ্যে আসলে ইমেজ ট্যাগ ডট hrc photos এর মধ্যে হচ্ছে কাউন্ট নরমাল অবস্থায় হবে। যদি 0 চেয়েও কম হয় তখন ওই যে আগের যা লেন্থ ছিল যেখানে একদম শুরুতে লেন্থ ছিল তারপরে এক করে এইভাবে কমাতে থাকবে। তাহলে আমরা একটু রিফ্রেশ করবে। নেক্সট হলো এখন একটু প্রিভিয়াসে যাই, এই যে প্রিভিয়াসে যাচ্ছি, আবার প্রিভিয়াসে যাচ্ছি, একদম প্রিভিয়াস, কিন্তু এটা কিন্তু একদম প্রিভিয়াস সবার আগে আসছে। এর পরেও যদি প্রিভিয়াস করি তখন ওই যে -1 করে এখান থেকে, বুঝতে পারছেন? এই হচ্ছে ইমেজ স্লাইডার, আমরা লজিক ইমপ্লিমেন্ট করে এইভাবে আমরা কাজগুলো করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেনের অ্যানসার দেই, তারপরে আপনারা এই এতক্ষণ যা বললাম এগুলা প্র্যাকটিস রেকর্ড দিয়ে দিলাম। ফর্ম ভ্যালিডেশনের জন্য আমাদের একটা ফর্ম নিতে হবে। হ্যাঁ, তো ফর্ম নেই, ফর্মের মধ্যে হচ্ছে আমরা একটা ইনপুট টাইপ নিব, 2টা বা 3টা ইনপুট টাইপ নিব। ইনপুট টাইপ নিলাম, ইনপুট টাইপ টেক্সট দিলাম। হ্যাঁ, ইনপুট টাইপ টেক্সট দিলাম, ইনপুট টাইপ টেক্সট। ওকে, বুঝলাম না, আমাকে সেভ করতে দেন না কেন? আমি মেবি 19 নম্বর ক্লাসটা, আচ্ছা এটা হচ্ছে আমি এর ভিতরে রাখছি, এই যে এখানে রাখছি, আর এটা পাথ চেঞ্জ করে দিছি তো। ঠিক আছে, আমি আপাতত এটা বাইরে রাখতেছি, বাইরে রাখি। এখান থেকে রান করছিলাম, কিন্তু রান করা অবস্থায় এটাকে আবার পাথটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, যার কারণে এই প্রবলেমটা দেখাইছে। এবার ঠিক আছে, তাহলে আগের গুলো আমি সব করে দিলাম, কোনো কিছু রাখতেছি না, আমি আগের গুলো কমেন্ট করে দিলাম। তো এখন আমরা একটা ফর্ম নিব, আর না হলে এক কাজ করি, আমি ফর্মের জন্য আলাদা একটা ফাইলই তৈরি করি, ফর্ম ভ্যালিডেশন, আপনাদের দেখতে সুবিধা হবে। ফর্ম ভ্যালিডেশন .html ওকে, ফর্ম ভ্যালিডেশন এখন আসেন একটা ফর্ম তৈরি করি। ফর্মের মধ্যে হচ্ছে এখানে আমরা নাম দিব, ইনপুট টাইপ টেক্সট, এরপর হচ্ছে আমরা এখানে একটা নাম দিতে পারি, নাম, যে কোনো নাম আমরা দিতে পারি। আমরা একটা বিয়ার ট্যাগ দেই, দিয়ে এখানে আমরা সাপোজ পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড কোলন, তারপরে ইনপুট টাইপ, এখানে পাসওয়ার্ড দেই, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এরপরে এর নাম দেই হচ্ছে পাস। তাহলে এটা রান করলে কি হবে, এটাই আসবে, তাই তো? এখন আমরা চাচ্ছি যে পাসওয়ার্ড ফিল্ডে যখন কেউ ধরেন 8 ক্যারেক্টারের পরে নিচে, অথবা ধরেন 5 ক্যারেক্টারের নিচে বা 7 ক্যারেক্টারের নিচে যখন কোনো কিছু দিবে, কোনো পাসওয়ার্ড দিবে, তখন সে একটা ভ্যালিডেশন দিবে, যে না, এই একটা মেসেজ দিবে যে না, আপনি এর নিচে দিতে পারবেন না। ওকে, সেরকম আমরা একটা ইয়ে দিব। তার আগে আমরা একটা এখানে বিআর ট্যাগ দিয়ে আমরা এখানে সাবমিট বাটন তৈরি করি, ইনপুট টাইপ সাবমিট বাটনের নাম আমি দিই হচ্ছে রেজিস্টার,
রেজিস্টার অথবা সাবমিট, যেটাই সমস্যা নাই। তাহলে আমাদের একটা সাবমিট বাটন তৈরি হলো। এখন এখানে এসে আমরা এই যে জাভাস্ক্রিপ্টের এই বডি ট্যাগের মধ্যে এটাই আমরা ইন্টারনালি করি। স্যার এটা কি বাটন হবে স্যার? হ্যাঁ হ্যাঁ বা সাবমিটটা? হ্যাঁ, সাবমিট একটা বাটন হবে, ইনপুট টাইপ সাবমিট দিলেও সমস্যা নাই। ও সরি, ভ্যালু দিতে হবে এখানে, নাম না, ভ্যালু। ভ্যালু দিব, ভ্যালু দিলে তাহলে আমার ওখানে দেখাবে রেজিস্টার। এখন রান করেন, এই যে রেজিস্টার একটা বাটন থাকবে, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে আমাদেরকে প্রথমত ওই ভ্যালুটা নিতে হবে। ভ্যালুটা নিতে হবে ওই ইয়া ধরে, মানে নামের ভ্যালু ধরে ভ্যালুটা নিতে হবে। আমাদের নামের যে ভ্যালুটা আছে সেটা নিতে হবে। তারপরে পাসওয়ার্ডের যে ভ্যালুটা আছে সেই পাসওয়ার্ডের ভ্যালুটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। নিয়ে তারপরে হচ্ছে আমরা এটার উপরে একটা কোন একটা কাজ করব, ঠিক আছে। তো সেটা আমি একটা ফাংশনের মধ্যে কাজ করব। ফাংশনের মধ্যে কাজ করব, যে ফাংশনে ওইটা হচ্ছে আমরা যদি ইয়া হয় আপনার ফাংশনের মধ্যে আমরা যদি ক্লিক করি তখন ফাংশনের মধ্যে যাবে। তার আগে ফর্মের মধ্যেও আমাদের কিছু কাজ আছে। ফর্মের মধ্যে একটা কাজ হবে হচ্ছে ফর্মের নাম দিতে হবে, কারণ ফর্ম দিয়ে আমরা একটা কাজ করব, ফর্মের নাম ধরে কাজ করব। এই ফর্মের নাম ধরে, এগুলোর নাম ধরে আমরা ইনফরমেশন গুলো নিব। ফর্মের আমরা একটা নাম দিতে পারি মাই ফর্ম, এবং ফর্মের মধ্যে একটা অন সাবমিট একটা ইয়ে আছে, অ্যাকশন আছে। সেটার মধ্যে হচ্ছে আমরা অন সাবমিটের মধ্যে আমাদের ওই যে ফাংশন তৈরি করব বললাম, সেই ফাংশনটা পাস করে দেব। তো ফর্মের মধ্যে হচ্ছে সাপোজ আমরা এটাকে দিলাম হচ্ছে অন সাবমিট। অন সাবমিট অনেকগুলো আছে, তার মধ্যে আমরা অন সাবমিটটা দিব। অন সাবমিট, অন সাবমিটের মধ্যে হচ্ছে আমরা ইয়া ফাংশনটাকে, আমরা যে ফাংশনটাকে তৈরি করব সেই ফাংশনটাকে এখানে রিটার্ন করে দিব। তাহলে সেই ফাংশনের নাম আমি এখানে আপাতত তৈরি করে রাখি, মাই ভ্যালিডেশন, মাই ভ্যালিড ফাংশন, এই নামে তৈরি করে রাখি। ওইখানে গিয়ে আমি ওই নামটাই দিব আর কি। হ্যাঁ, তাহলে এই নাম দিলাম। এই নামটা আমি এখানে কপি করে নিয়ে এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হচ্ছে ফাংশনটাকে এখন আমি তৈরি করব। তাহলে কি দিতে হবে, ফাংশন, ফাংশন দিয়ে তখন এই যে কপি করে নিয়ে আসলাম, এই ফাংশনের নাম দিয়ে এর মধ্যে মূলত কাজ করব, ঠিক আছে। এখন হচ্ছে কি করবে, মাই ফাংশনের মধ্যে ওই যে ইনপুট ফিল্ড যা আছে, ইনপুট ফিল্ড থেকে ডাটাগুলো নিয়ে আসবে। এখন ইনপুট ফিল্ডের মধ্যে যেখানে ইউজার যে কোনো নামই দেখ না কেন, তারপরে এখানে পাসওয়ার্ডে ইউজার যে কোনো পাসওয়ার্ডই দেখ না কেন, ওখান থেকে সে নিয়ে নিবে, বুঝতে পারছেন। ওখান থেকে সে ওই নাম আর পাসওয়ার্ড যেটাই দিবে সে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। তো সেটা যদি আমরা নিতে চাই তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডকুমেন্ট ডট মাই ফর্ম, ওই যে ফর্মের মধ্যে একটা নাম দিলাম মাই ফর্মে, যেখানে ফর্মের নাম দিলাম সেটাই হচ্ছে মাই ফর্ম। কোন ফর্ম থেকে আনবে এবং ওই ফর্মের কোন ইনপুট ফিল্ড থেকে আনবে সেটার নাম কি, এই যে ইনপুট ফিল্ডের নাম আছে, নাম, এই যে নাম, এই যে এটার নাম, এই নাম থেকে সে নিবে। তাহলে আমাকে বলতে হবে নাম, এবং নাম থেকে কি নিবে, সে নাম থেকে ভ্যালু নিবে। ইউজার যেটাই দিবে সেখান থেকে সে ভ্যালুটা নিবে। ওকে, নিল, নিয়ে আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। ভার এখানে দিব হচ্ছে, ধরেন আমরা নাম দিই হচ্ছে নামই দিলাম, সমস্যা নেই, সেম নাম হলেও কোনো সমস্যা নেই। বাট মনে রাখতে হবে এই নাম কিন্তু আমাদের তৈরিকৃত একটা ভেরিয়েবল। ওকে, তারপরে আমরা একইভাবে ওই কাজটা করব পাসওয়ার্ডের ক্ষেত্রেও। করব ডকুমেন্ট ডট মাই ফর্ম, আমাদের পাসওয়ার্ডের নাম হচ্ছে কি পাস ডট ভ্যালু। তাহলে যে ভ্যালুটা নিবে সেই ভ্যালুটা নিয়ে সে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। সেই আচ্ছা, তাহলে এখানে আমরা পাসওয়ার্ড দিব। ওকে, আচ্ছা একটা মিনিট একটু। ওকে,
তাহলে আমি কি করলাম, এখান থেকে ইউজারের কাছ থেকে ইউজার যে নামই দেখ না কেন সেটা আমি ফর্মের নাম ধরে ইনপুট ফিল্ডের নাম ধরে আমি এই ভ্যালুটা নিয়ে নিলাম এবং নিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এবং পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন আসেন আমরা এখানে চেক করব, যে চেক করার বিভিন্ন ওয়ে আছে, আমি একটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যে ইফ কন্ডিশন দিব, ইফ কন্ডিশন দিয়ে বলবো ইফ নেম ইকুয়াল ইকুয়াল নাল হয়, নাল থাকা, ঠিক আছে, অথবা অথবা নেম ইকুয়াল ইকুয়াল এমটি হয়, মানে নালের কিন্তু একটা ভ্যালু আছে, আপনারা যখন ইয়েতে পড়বেন পিএসপি তে যাব তখন এগুলো নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব। বাট এখানে যদি ধরে রাখেন যদি ফাঁকা থাকবে আর কি, হ্যাঁ ফাঁকা থাকবে, কোনো কিছু থাকবে না। যদি হয় তখন কি করবে, সে একটা অ্যালার্ট মেসেজ দিবে, অ্যালার্ট মেসেজ দিবে, ঠিক আছে, অ্যালার্ট মেসেজ। এই অ্যালার্ট মেসেজের মধ্যে বলে দিবে নেম ক্যান নট বি এমটি, বলে দিতে পারেন নেম ক্যান নট বি এমটি, বা এটা আমি আপনি ইউজারকে যে ইনফরমেশনটা দিতে চান, মানে যে মেসেজ দিতে চান সেটাই। এবং এটা শুধু দিবে না, দেওয়ার সাথে সাথে ইনপুটও মানে আর ওটা নিবে না, ডাটাটা নিবে না, কারণ এখানে বলে দিতে হবে রিটার্ন ফলস, রিটার্ন ফলস, রিটার্ন ফলস বলে দিতে হবে। এলস ইফ এর সাথে বলি যদি আমরা যে এলস ইফ সাপোজ ওইটা দিল, তাহলে কি হবে, তাহলে কি নিবে, না নিবে না। এলস ইফ অথবা এটা হলো অথবা হলো না, সেখানে এলস ইফ আমরা দিব, এলস ইফে আমরা বলবো পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তো আমাদের নেওয়া আছে নাকি, পাসওয়ার্ড নেওয়া আছে না, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা যদি বলি আমরা পাসওয়ার্ড, তার মধ্যে রাখছি পাসওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই যে ভেরিয়েবল পাসওয়ার্ড ডট লেন্থ, লেন্থ বলবো লেন্থ, পাসওয়ার্ডের লেন্থ যদি 8 ক্যারেক্টারের নিচে হয় তাহলে আমরা বলবো যে সেও একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিবে, অ্যালার্ট মেসেজ দিবে, অ্যালার্ট মেসেজের মধ্যে এখানে বলবে যে পাসওয়ার্ড শুড বি মিনিমাম 8 ক্যারেক্টার, এবং রিটার্ন ফলস করবে, তার মানে সে ডাটাটা নিবে না, রিটার্ন ফলস। তো এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যদি ইনপুট ফিল্ডটা ফাঁকা থাকে, নেমটা ফাঁকা থাকে, অথবা পাসওয়ার্ডটা যদি লেন্থের 8 এর নিচে হয় তাহলে এখানে দুইজনকে দুইটা মেসেজ দেখাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ইয়ার কাজ, ফর্ম ভ্যালিডেশন। এই ভ্যালিডেশনটা আরো অনেক উপায়ে করা যায়, আমি এটা করে দেওয়ার পরে আপনারা আরো করবেন। তো এখন আমি এটাকে যদি রান করি, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি হবে, আর না হলে আবার দেখতে হবে। এখন আমি সরাসরি ক্লিক করলাম ক্যান নট বি এমটি, দেখেন হচ্ছে না কিন্তু, তারপরে আমি এটা দিলাম, তারপরে এখন বলতেছে পাসওয়ার্ড শুড বি মিনিমাম 8 ক্যারেক্টার। এখন আপনি পাসওয়ার্ড দেন 1 2 3 4 5 6 7 8 9 10 দেন, এখন কিন্তু ইনফরমেশনটা নিয়ে নিন। ক্লিয়ার? এটাই হচ্ছে আপনার। অথবা এখানে আরেকটা ফাংশন আছে, আমার এই মুহূর্তে মনে নাই, এখানে একটা ফাংশন আছে যে এমটি নেম ইকুয়াল ইজ এমটি হয়, মানে ফাঁকা হয়, তাহলে এটাও বলে দেওয়া যাবে। এবং এর মধ্যেও আরো আপনি বলে দিতে পারবেন, সাপোজ আপনি ইমেল ভ্যালিডেশন করবেন, ইমেল ভ্যালিডেশন করলে কি করবেন, ইমেল ভ্যালিডেশনের কিছু ফরম্যাট থাকে যে অ্যাটলিস্ট .com হইতে হবে, অ্যাটলিস্ট @ হইতে হবে, তো সেই ক্ষেত্রে ইমেল ভ্যালিডেশন এখানে দেওয়া যায়। ঠিক আছে, আবার আপনি যদি রিট্রাই পাসওয়ার্ড দেন, যে ধরেন কনফার্ম পাসওয়ার্ড থাকে না অনেক সময়, যে আগের পাসওয়ার্ড আর পরের পাসওয়ার্ড যেন সেম হয়, সেই ক্ষেত্রেও কাজ করা যায়, সেটাও কাজ করা যাবে। আমি এটাও দরকার পড়ে আপনাদেরকে করে দিতে পারবো, অথবা আপনারা চেষ্টা করলেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে করেই দিই, এটা অসুবিধা নাই, করেই দিই, একদম সিম্পল একটা জিনিস। এটা যদি বুঝে থাকেন, এখানে কোশ্চেন আছে কিনা একটু বলেন, হ্যাঁ কোশ্চেন থাকলে বলেন। ভ্যালিডেশন উইথ ধরেন কনফার্ম পাসওয়ার্ড,
পাসওয়ার্ড দিলাম। ওকে, তাহলে এখানে এখন আমরা কাজ করব যে প্রথম একটা ভেরিয়েবল নিব, তাহলে পাস1 নিব বা ফার্স্ট পাসওয়ার্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কি দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। ডকুমেন্ট ডট মাই ফর্ম টু হবে, এবার ফর্ম থেকে নিব পাস1 ডট ভ্যালু, যে ভ্যালুটা নিলাম নিয়ে আমি ওই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এরপরে পাস2 দেন এখানে ডকুমেন্ট ডট মাই ফর্ম টু ডট পাস2 ডট ভ্যালু নিলেন। এখন আপনি এখানে কন্ডিশন চেক করেন। কি কন্ডিশন চেক করবেন? ও আচ্ছা, এখানে একটা আমার ফাংশন নিতে হবে, তো সেই ফাংশনের মধ্যে না কাজটা করতে হবে, সেটা তো আমি ভুলে গেছি। অসুবিধা নাই, ফাংশনের মধ্যে কাজটা করতে হবে। ঠিক আছে, আমরা কেটে দিলাম, কেটে দিয়ে ফাংশন মাই ভ্যালিডেশন, না ওটা কি নাম জানো, ফাংশন নামটা জানি কি ছিল আমার, ওখানে মাই ভ্যালিডেশন ফাংশন 2 এখান থেকে শুরু শেষ এর মধ্যে হচ্ছে আমরা এখন নিলাম, কাট করে নিলাম। সরি, আচ্ছা সমস্যা নাই, হয়েছে এটা আবার একটু করতে হচ্ছে। আর পাস1, তাহলে ডকুমেন্ট ডট মাই ফর্ম 2 ডট পাস1 ডট ভ্যালু তাহলে কন্ট্রোল শিফট ডি পাস2 তারপরে হচ্ছে পাস2। ওকে, এখন আমি হচ্ছে এখানে লজিক দেব, যদি পাস1 আর পাস2 যদি সমান সমান হয় তাহলে ঠিক আছে, আর যদি সমান সমান না হয় তাহলে ঠিক নাই। একদম ছোট্ট একটা লজিক, ছোট্ট একদম বাচ্চা। এখানে বলবো যে পাস1 ইকুয়াল পাস2 হয়, তাহলে কি করবে, পাস1 যদি পাস2 সমান সমান হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু, তার মানে কন্ডিশনাল ট্রু আছে, ঠিক আছে এটা হবে। আর যদি সমান সমান না হয়, প্রথম পাসওয়ার্ড আর দ্বিতীয় পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে বলবে এলস। তাহলে এলস এর মধ্যে বলবে যে তাহলে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিবে, অ্যালার্টের মধ্যে বলে দিবে যে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, ওকে, এবং রিটার্ন ফলস করে দিবে, রিটার্ন ফলস। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে সাপোজ আমি প্রথমটাতে পাসওয়ার্ড দিলাম হচ্ছে ধরেন 1 2 3 4 5, এখানে কিন্তু আমি ভ্যালিডেশন দেই নাই যে 5 এর নিচে বা 6 এর নিচে হবে না, তা কিন্তু বলি নাই। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 দিলাম। ওকে, কনফার্মে যদি 1 2 3 4 5 6 দেই তাহলে ঠিক আছে, সমস্যা নেই, উনি কোনো ভুল ধরতেছে না। বাট আমি যদি এখানে করি তাহলে আসল বোঝা যাবে যে ঠিক আছে কিনা এখানেই। এবার আমরা বুঝবো 6 দিলাম, এখানে বললাম 1 2 3 4 5, এই এবার ঠিক আছে। তার মানে আমার পাসওয়ার্ডটা ম্যাচ করে না, এই কারণে আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিছে। কোশ্চেন আছে কিনা বলেন, কোশ্চেন থাকলে বলেন, কোনো সমস্যা। কোশ্চেন থাকলে বইলা ফেলেন। আরিফ সাহেব কোন কোশ্চেন আছে? আরিফ সাহেব? না স্যার। কোশ্চেন করেন, না হলে কিন্তু আমি কোশ্চেন করব। তারপরে হচ্ছে জন চাকমা কোন কোশ্চেন আছে? ঠিক আছে।